শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। আদালতে কোনো ব্যক্তিকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি নির্বাচন করতে পারবেন না। 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে পারবেন না ভোটে দাঁড়াতে। জামানতের অঙ্ক 30,000 টাকা বৃদ্ধি, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাতিল সহ গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ একগুচ্ছ সংশোধন প্রস্তাব আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সরকারের কাছে পাঠানো সংস্কারের প্রস্তাবের সার্বিক বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর পিওতে নতুন কিছু বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যে কোনো ফৌজদারি মামলায় ফেরারি আসামি হলে তিনি অযোগ্য হবেন। অপব্যবহারের আশঙ্কা থেকে কমিশন এটা করতে চায়নি, কিন্তু বাস্তবতার নিরিখে এটা করা হয়েছে। সামনে যদি অপব্যবহার হয় তবে আবার এটা পর্যালোচনা করতে হবে। ভোট প্রতি 10 টাকা হারে ব্যয়ের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশনার জানান, অনিয়ম হলে রিটার্নিং অফিসার একটি বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের ভোট বাতিল করতে পারবেন। যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। দর্শক, এ প্রসঙ্গে বিস্তারিত খবর থাকছে আমাদের পরের সংবাদে, দেখবেন আশা করি। ঘোষিত তারিখ 9 সেপ্টেম্বরেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। তাই স্থগিত করে আগে দেওয়া হাইকোর্টের আদেশও স্থগিতই রেখেছে আপিল বিভাগ। দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের উপর চেম্বার আদালতের স্থগিতাদেশ 30 অক্টোবর পর্যন্ত বহাল রাখে। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির, রিটের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠিত একটা অটোনমাস বডি, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে, এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 30 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শেষ হচ্ছে আজ। গতকাল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আরও একদিন বাড়ানো হয় ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা। প্রথম বর্ষের কেউ কেউ প্রার্থীও হয়েছেন। এছাড়া বাড়ানো হয়েছে ডোপ টেস্টের সময়। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে 4 ও 7 সেপ্টেম্বর। প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে 10 তারিখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও আজও ক্লাসে যায়নি শিক্ষার্থীরা। এদিকে সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এখনও রয়েছে ক্ষোভ। ওই ঘটনায় হাটহাজারী থানা পুলিশ 8 জনকে গ্রেফতার করেছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 13টি সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে রয়েছে শোক জানানো, আহতদের তালিকা তৈরি ও চিকিৎসা ব্যয় বহন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ইউনিট আধুনিকায়ন করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সিনিয়র রিপোর্টার নাজমুল সাদেকি। পুরো দিন আমরা এই বিশ্ববিদ্যালয়ে পার করছি এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তুলনামূলক কম হলেও এসেছেন বিশ্ববিদ্যালয়ে, ক্লাস অর্জন করছেন। তারা সেক্ষেত্রে ক্লাসে হয়তো যাননি, কিন্তু তাদের অনেকে এসএস পেপার জমা দিতে, কেউ প্র্যাকটিক্যালের পেপার জমা দিতে এসেছেন এবং প্রশাসনিক কাজ যাদের রয়েছে তারাও সেটা করেছেন। অফিসগুলো যেহেতু খোলা রয়েছে সেগুলো হয়েছে। এবং একটি বড় বিষয়ে আমরা শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা যেটি সিন্ডিকেট মিটিং নিয়ে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো বিষয়ে মন্তব্য করছে। তারা বলছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত হিসেবে এগুলো সবগুলিকে তারা স্বাগত জানান, তবে সেই সাথে
এই মুহূর্তে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে, যে একদম সেটি আসলে বিচারের যে বিষয়টি সেটিকে সামনে আনতে চাইছেন। তারা বলছেন যারা অপরাধী তাদের বিচারটা নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই মন্তব্য করে এ লড়াই থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। গুলশানে হোটেল লেকশোরে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এক আলোচনায় তিনি বলেন, শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই। দেশের বর্তমান নাজুক পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই নির্বাচন প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, ভোটের মাধ্যমে নির্বাচন হলেই গণতন্ত্র হবে না। গণতন্ত্র তখনই কাজ করবে যখন সবার সমান অধিকার নিশ্চিত হবে। দর্শক, শুরুতেই নজর দেওয়া যাক পুঁজিবাজারের দিকে। সূচকের চাঙ্গা ভাব নিয়ে ঢাকা শেয়ার বাজারে আজ লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৩১-এ। বেচাকেনা হয়েছে ১,৩৯৭ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টি শেয়ারের, কমেছে ১৬৫টির, আর অপরিবর্তিত আছে ৪৭টি শেয়ারের দর। জুলাই মাসে বড় প্রবৃদ্ধির পর আগস্টে কমেছে পণ্য রপ্তানি আয়, কমেছে প্রায় ৩%। মূল পোশাক রপ্তানির নেতিবাচক প্রভাবে সার্বিকভাবে কমেছে রপ্তানি আয়। রপ্তানিকারকরা বলছেন, মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষির কারণে আগস্টের রপ্তানি আয় কমেছে। তবে শুল্কের বিচারে অন্যান্য দেশের তুলনায় সুবিধাজনক জায়গায় থাকায় সামনে বাড়তে পারে আয়। দেশে যত বৈদেশিক মুদ্রা আয় হয় তার অন্তত ৮৪% মতো আসে একতরী পোশাক খাত থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই আগস্ট এই 2 মাস শেষে দেশে পোশাক থেকে রপ্তানি আয় এসেছে $713 কোটি। গেল বছর একই সময়ে যা ছিল $650 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯.৩%। 2 মাসের হিসেবে ইতিবাচক প্রবৃদ্ধি এলেও একক মাস হিসেবে আগস্টে কমেছে রপ্তানি আয়। আগস্টে পোশাক থেকে রপ্তানি আয় এসেছে $317 কোটি, যা তার আগের বছরের তুলনায় ৫% মতো কম। ইউএস ট্যারিফের কারণে, ট্যারিফটা শুরু হওয়ার আগে একটা চাপ ছিল যে অর্ডারগুলি যেগুলি প্লেস করা ছিল এগুলি তাড়াতাড়ি শিপমেন্ট নেওয়ার, এবং সেটা গত মাসে যাওয়াতেই গত মাসে 24% গ্রোথ হয়েছিল, এবং এর ফলে কিন্তু এ মাসে এসে কিন্তু একটা গ্যাপ পড়ে গিয়েছে, এবং এটা আগামী 2 মাস কিন্তু এরকমই কম রপ্তানি যাবে। পোশাকের মতো আয় কমেছে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। আগস্টে এই খাতের রপ্তানি আয় কমেছে প্রায় 1.5%-এর মতো। যদিও অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টের হিসেব আমলে নিলে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে প্রবৃদ্ধি এসেছে 13.5%-এর বেশি। আগস্টে এক্সপোর্টটা কমেছে যেহেতু আমেরিকার সাথে বাংলাদেশের রেসিপ্রোকাল ট্যারিফটা ঠিক মতো নির্ধারণ হয়নি, যার কারণে বায়াররা আনসার্টেনিটি অবস্থায় আমাদের যে অর্ডারগুলো কনফার্ম করেনি, বিধায় কিন্তু আপনার এক্সপোর্টটা কমেছে। সুখবর নেই প্রক্রিয়াজাত কৃষি পণ্য, আসবাবের মতো বেশ কিছু রপ্তানি খাতেও। তবে আয় বেড়েছে হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য ও হিমায়িত খাদ্যের। সব মিলিয়ে আগস্টে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $392 কোটি, যেখানে তার আগের অর্থ বছর এসেছিল $403 কোটি। সেই হিসাবে চলতি বছরের আগস্টে তার আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে প্রায় 3%। এটা 2 মাস পর থেকে, অর্থাৎ এই যে এখন সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আমরা আশা করছি নতুন নতুন অর্ডারগুলি যখন আসবে ইউএস মার্কেটে তখন রপ্তানিটা আমাদের বাড়বে, এবং সেটা বাড়ার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে, সুযোগও রয়েছে। এখন ডিপেন্ড করে যে আমরা আসলে কতটুকু ওই বাড়তি অর্ডার এটা কতটুকু নিতে পারবো, কারণ অনেক সমস্যা, অনেক সংকট কিন্তু আমাদের এখানেও যাচ্ছে, বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। বাট আমাদের জন্য একটা বিশাল সুযোগ সামনে আছে, রপ্তানি বাড়বে, বিশেষ করে ইউএস মার্কেটের রপ্তানির আদেশ অনেক প্রচুর আসছে, আরো আসবে। রেসিপ্রোকাল ট্যারিফের কারণে কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং চায়নার সাথে কিন্তু একটা কম্পিটিটিভনেস চলছে আপনার, সেই কারণে কিন্তু বায়াররা কিন্তু এখন বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এখন একটা লুক্রেটিভ সময় এই কাস্টমারগুলোকে আপনার ধরা এবং আমাদের এক্সপোর্ট বাস্কেট বৃদ্ধি করা। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই আগস্ট এই 2 মাসে $869 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 10.5%-এর বেশি। রায়হান শোভন, মাছরাঙ্গা নিউজ শো। শীতের সকালে নীলফামারীর নীল সাগরের ধারে দাঁড়ালে চোখে পড়ে ঢেউ খেলানো জলের বুকে শত শত অতিথি পাখির ঝাঁক।
সে সময়টায় নীলসাগর এলাকায় পাখি দেখতে বিভিন্ন বয়সী মানুষের আনাগোনাও বাড়ে। তবে পর্যটনের সম্ভাবনা থাকলেও সুবিধা ও সংস্কারের অভাবে অনেক সময়ে নিরাশ হয়ে ফিরতে হয় ভ্রমণকারীদের। নীলফামারী রিপোর্টার মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে নিউজ শো প্রতিবেদন। নীলফামারী জেলায় উত্তরের অন্যতম বিনোদন কেন্দ্র নীলসাগর। শহর থেকে 14 কিলোমিটার দূরে পোরগ্রাম ইউনিয়নে এর অবস্থান। প্রায় 54 একরের এই প্রাচীন দিঘিটির প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ উপভোগের পাশাপাশি সাইবেরিয়া থেকে আসা শীতের অতিথি পাখিদের দেখতে বছরের 3 থেকে 4 মাস দর্শনার্থীদের আনাগোনা থাকে। অন্য সময়েও এখানে পাখিদের কলকাকলিতে মুখর থাকে জায়গাটি। 1998 সালে এটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। শীতে পাখি দেখতে কিছু পর্যটক থাকলেও সংস্কারের অভাবে ও সুযোগ সুবিধা না থাকায় বছরের বাকি সময়টুকু বলতে গেলে দর্শনার্থী শূন্য থাকে এই কেন্দ্রটি। শিশুদের বিনোদনের জন্য দোলনা, স্লিপার সহ নানা উপকরণ থাকলেও সংস্কারের অভাবে সেগুলো এখন প্রায় অকেজো। আমরা খুব সুন্দর লাগলো পরিবেশ। আমরা এখানে তো অনেক নাম করা একটা প্লেস, খুব সুন্দর জায়গা। আমরা অনেকবারই আসছি, কিন্তু এবার আমাদের একটু ভিন্ন আঙ্গিকে আমরা অনেকগুলো বাচ্চাকে নিয়ে আসছি। এখন পর্যটক একটু কম, বর্ষাকাল এই কারণেই। শীতকালে অতিথি পাখি থাকে, শীতকাল থেকে শুরু করে গ্রীষ্মকাল সবসময় পর্যটক অনেক বেশি থাকে। এখানে আসে দেখতেছি যে আমরা বাচ্চাদের যে শৌচাগার করবে সেটার কোনো মনোরম পরিবেশ নাই, বা এমনি যে বাচ্চাগুলো যে কোনো পার্কে খেলবে বা একটা হোটেল সিস্টেম থাকবে সেখানে কিছু নাই আর কি। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি থাকতো, আশপাশে যদি আমাদের হোটেল কিছু থাকতো আমাদের জন্য ভালো হইতো। দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বসার আসনের ব্যবস্থা দ্রুত করার কথা জানান তিনি। তার আশা এতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়বে। আমরা এলজিডির মাধ্যমে একটি পুরো এই নীলসাগরের ভিতরের যে অবকাঠামোগুলো উন্নয়নের জন্য অলরেডি একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা খুব শীঘ্রই এটার কাজ শুরু হবে। ভিতরের ইন্টারনাল রোড, বসার বেঞ্চ সহ এবং বাচ্চাদের কিছু বিনোদনের সহ ইকুইপমেন্ট সহ এটা করা হচ্ছে। উদ্যোগ নিয়েছি যে এখানে কিছু হরিণ রাখবো। হরিণের পারমিশনের জন্য আমরা বন বিভাগকে লিখেছি। ময়ূরের রাখবো এবং অন্যান্য আরও কিছু পাখি বড় করে এভিয়ারি করব, যাতে এটা মানুষ আকৃষ্ট হয় সেই জন্য। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে বৈদিক যুগের রাজা বিরাট এই বিশাল দিঘি খনন করেন। 4 দশকের বেশি আগে একে পর্যটক কেন্দ্র ঘোষণা করা হয়। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ শো। একসময়ের জৌলুসে ভরা মিশরের থনিস, হেরাক্লিয়নের মতো ঐতিহাসিক শহর আজ সমুদ্রতলে চাপা পড়া স্মৃতিমাত্র। ভারতের দ্বারকা এবং মালদ্বীপের কিছু কিছু অংশেরও একই পরিণতি হয়েছে। সেদিকেই হাঁটছে প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপরাষ্ট্র টুভালু। জলবায়ু পরিবর্তনের কারণে মাত্র 11,000 জনসংখ্যার এই প্রবল দ্বীপের অস্তিত্বই হুমকির মুখে। সমুদ্রের উচ্চতা বাড়তে থাকায় প্রতি বছরই ক্ষয়ে যাচ্ছে ভূমি। তাই টুভালুর মানুষেরা বেছে নিয়েছে নতুন এক আশ্রয়। প্রতিটি বাড়ি, সমুদ্র তীর, গাছপালা সংরক্ষণ করা হচ্ছে ডিজিটাল দুনিয়ায়, যাতে সমুদ্র হারিয়ে গেলেও অম্লান থাকে সংস্কৃতি, সৌন্দর্য এবং রাষ্ট্রীয় স্মৃতি। প্রশান্ত মহাসাগরের মাঝে 26 বর্গ কিলোমিটারে একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভালু। এখানে বসবাসরত প্রায় 11,000 মানুষ তাদের ঠাঁই খোঁজার জন্য যুদ্ধ করে যাচ্ছে। এর পেছনে একমাত্র কারণ জলবায়ুর পরিবর্তনে ক্রমবর্ধমান সমুদ্রের পৃষ্ঠ ও লবণাক্ত পানির উচ্চতা বৃদ্ধি। টুভালুর মতো নিম্নাঞ্চলের দেশগুলো শুধু ডুবে যাচ্ছে না, অনুকূলে তৈরির মাধ্যমে নিজস্ব টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। যেমন সমুদ্রের ঢেউ ঠেকাতে বাল্ক নির্মাণ, ব্রেক ওয়াল এবং ল্যান্ড রিক্লেমেশন প্রজেক্ট। এই ধরনের পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। এদিকে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন 2050 সালের মধ্যে টুভালুর রাজধানী ফুনাফুর্তির অর্ধেক ডুবে যেতে পারে, আর 21 শতকের শেষে প্রায় 95% ভূমি হারিয়ে যেতে পারে। Land, our ocean, our culture are the most precious assets of our people. And to keep them safe from harm, no matter what happens in the physical world, will move them to the cloud. টুভালুর সরকার নাগরিকদের উপর চাপিয়ে দিচ্ছে ভার্চুয়াল রাষ্ট্রের ধারণা। ভূমির অবসান ঘটলেও জাতির সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয় বজায় থাকবে একটি অনলাইন প্ল্যাটফর্মে। 2023 সালে সংবিধান সংশোধনী এনে বলা হয়েছে টুভালু তাদের ভবিষ্যৎকালেও রাষ্ট্রতত্ত্ব স্থায়ী রাখবে, যদিও তাদের ভূমিক্ষেত্র হারিয়ে যায়।
অন্যদিকে অস্ট্রেলিয়ার সাথে ফিলিপিলি ইউনিয়ন ট্রিটি চুক্তির মাধ্যমে প্রতি বছর 280 জন টুভালুর বাসিন্দাকে অভিবাসন দেওয়া হচ্ছে, যারা সকল নাগরিক অধিকার সহ পাড়ি জমাবেন অস্ট্রেলিয়ায়। কিন্তু আবেদনকারীর সংখ্যার তুলনায় খুবই কম বাসিন্দাকে অন্য দেশে পাড়ি জমানোর সুযোগ দেওয়া হচ্ছে। এই সংকট শুধু টুভালুর নয়, অন্য দ্বীপরাষ্ট্রগুলো একই পথে যাচ্ছে। উদাহরণস্বরূপ মালদ্বীপ, কিরিবাতি, কিরিবাস সহ সকলেই হুমকির মুখে। তাই আন্তর্জাতিক সহযোগিতা, নতুন আইনগত কাঠামো এবং ঔষধের মতো প্রয়োজনীয় মানবিক পুনর্বাসন প্রয়োজন। টুভালু ডুবে যাচ্ছে। এটি একটি বিপর্যয় সীমান্তে দাঁড়িয়ে থাকা জাতি, যারা লড়ছে ডিজিটালাইজেশন, আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং স্থানান্তরের মাধ্যমে তাদের অস্তিত্ব রক্ষায়। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো। বাংলাদেশ টেবিল টেনিস দলের স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার। তারা কঠোর অনুশীলন করেছেন পাকিস্তানে হতে চলা দক্ষিণ এশিয়ান গেমসে সাফল্য নিশ্চিতের জন্য। দীর্ঘ প্রস্তুতি আর নতুন কোচের হাতে গড়া দল নিয়ে ব্যাট হাতে এখন ইতিহাস গড়ার অপেক্ষায় তারা। তাদের প্রস্তুতি নিয়ে নিউজ শো প্রতিবেদন। চোখের দৃষ্টি তীক্ষ্ণ থাকতে হবে, বেশ মনোযোগও। একটু এদিক সেদিক হলেই শেষ। খেলাটির নাম পিংপং, কিন্তু বিশ্বজুড়ে খেলাটি বেশি পরিচিত টেবিল টেনিস নামে। এবার এই খেলাতেই বড় পদক জয়ের আশা বাংলাদেশের। 2026 সালে পাকিস্তানে হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমসের জন্য রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে নিজেদের তৈরি করছে বাংলাদেশের খেলোয়াড়রা। এ বছরের 27শে মে শুরু হয়েছিল ক্যাম্প। ফেডারেশন কাপ, জাতীয় চ্যাম্পিয়নশিপ ও দুটি ঘরোয়া র্যাঙ্কিং টুর্নামেন্ট থেকে 39 জন খেলোয়াড় বাছাই করে ফেডারেশন। এরপর বিভিন্ন বাছাই শেষে এসএ গেমসের জন্য 5 জন করে ছেলে ও মেয়ে খেলোয়াড় চূড়ান্ত করতে চায় কর্মকর্তারা। এসএ গেমস টেবিল টেনিসে এখন পর্যন্ত 11 বার অংশ নিয়েছে বাংলাদেশ। স্বর্ণপদকের ছোঁয়া কখনো পাওয়া হয়নি। শেষ 2019 সালের নেপালের কাঠমান্ডুতে টিটি দলের অর্জন ছিল 2টি ব্রোঞ্জ পদক। এবার সেই ব্রোঞ্জকে রূপায় পরিণত করতে চায় খেলোয়াড়রা। এবার আমাদের টার্গেট সিলভার। শ্রীলঙ্কা, নেপাল এদেরকে হারালে ইনশাল্লাহ আমরা সিলভার আশা করতে পারবো। আমরা যত বেশি ম্যাচ খেলবো ইন্টারন্যাশনালি, তত আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। আমার মনে হয় প্র্যাকটিস পার্টনার যদি আনা হয় তাহলে আরও ভালো হবে, আর বাইরের দেশে খেলালে তো আরও ভালোই। ফোরহ্যান্ড, টপ স্পিন যেটা, কিংবা সার্ভিস রিসিভ, এগুলোর উপরে বেশি নজর দিচ্ছে, এবং ম্যাচ টেম্পারমেন্ট। এখন আমাদের সবার টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি টিমসে যেন আমরা সিলভারটা নিতে পারি। পদকের লক্ষ্যে খেলোয়াড়দের তৈরি করতে এবার থাইল্যান্ড থেকে কোচ এনেছে ফেডারেশন। 26 বছর বয়সী পাতরাতন পাশরা কোচিং দিচ্ছেন খেলোয়াড়দের। 2022 সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে 314 নম্বরে ছিলেন এই থাই কোচ। আমি থাইল্যান্ডের ঘরোয়া ক্লাবে কাজ করেছি। ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছি। বেশি গুরুত্ব দিচ্ছি ফিটনেসে, সঙ্গে খেলোয়াড়দের ট্যাকটিক্স, টেকনিক বিষয়েও তৈরি করছি। আশা করি খেলোয়াড়দের পদকের আশা তারা পূরণ করতে পারবে। এছাড়াও ক্যাম্পে বাংলাদেশের কোচ হিসেবে সৈয়দ মাহমুদুজ্জামানও কাজ করছেন খেলোয়াড়দের নিয়ে। আমাদের ইয়ং কোচ আনার এটাও একটা কারণ, সে কিন্তু স্টিল কারেন্ট প্লেয়ার এবং কোচ, এবং আমাদের স্ট্যান্ডার্ডের চেয়ে তার স্ট্যান্ডার্ড অনেক হাই, এবং আমাদের কোচ রেগুলার আমাদের প্লেয়ারদের সঙ্গে শুধু টেবিলে প্র্যাকটিসও করে না, তাদের সাথে গেমও খেলে, যাতে ওরা যে প্র্যাকটিস পার্টনারের কথাটা বলতেছিল ওই জিনিসটা কভার আপ করার জন্য। কোচদের শিক্ষার পাশাপাশি ভারত থেকেও খেলোয়াড় আনতে চায় ফেডারেশন, যাদের বিপক্ষে ম্যাচ সিনারিও অনুশীলন করবে বাংলাদেশের খেলোয়াড়রা। আসমাউল মুত্তাকিন, মাছরাঙ্গা নিউজ শো। এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ দেখার আমন্ত্রণ রইল।